চাকরি বাংলাদেশ সব থেকে লুব্রিকেটিভ জব, সব থেকে আকর্ষণীয় চাকরি। তো কিভাবে সেই চাকরিগুলো পেলো, কিভাবে জব কেয়ারে আসলো, জব কেয়ারে কি তার ভালো লাগলো, জিনিসগুলো আমরা ডিটেলস কার কাছ থেকে শুনবো ভাই? রিয়াজুল। হ্যাঁ বলুন সবাই। আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে কর্মরত আছি। আর সদ্য স্যার বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো এই চাকরিগুলো পাওয়ার জন্য আমার শুরুতে একটা কথা বলি যে আমি যখন জব কেয়ারে নিচে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তখন একটা কথা বলা আছে যে সফলতার কোনো লিফট হয় না, এখানে সিঁড়ি বেয়ে উঠতে হয়। এই কথাটা যতটা মানে হয়তো 4-5টা ওয়ার্ড ওখানে লেখা আছে, কিন্তু এই কথাটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার এর থেকে বড় মোটিভেশন মনে হয় না আর কোনোটার প্রয়োজন। যে একটা দীর্ঘ সময় আপনার এর পিছনে লেগে থাকতে হবে। কখনো কোনো একটা পরীক্ষা দিতে যাবেন, দেখবেন যে অনেক কিছুই পারতেছেন না, আবার কখনো মনে হবে যেন আরেকটু হলে যেন পারতাম। তো সারাক্ষণ এটার পিছনে লেগে থাকতে হবে। আপনার অধ্যবসায়, আপনার নিয়মানুবর্তিতা, এটার সাথে আপনার থাকতে হবে। আর এই থাকার জন্য আমাদের সব থেকে বড় যে সাহসটা যোগাবে সেটা হচ্ছে জব কেয়ার। আমি মনে করি আপনারা সবাই সৌভাগ্যবান। এখন বলতে পারেন যে ভাই কেবল আজকে আসলাম এখনই সৌভাগ্যবান বলে দিচ্ছেন। সৌভাগ্যবান এজন্য বলতেছি যে আপনারা সঠিক পথের শুরুতে এসে পৌঁছাইছেন। এখন এই পথটা যে যত দ্রুত পার হতে পারবেন আপনারা তত দ্রুত আপনাদের গন্তব্যে পৌঁছাবেন। আর এই গন্তব্যে পৌঁছাতে আপনাদের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে জব কেয়ার। আর আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন, আপনাদের কখনো মনে হবে না যে আমাদের শ্রদ্ধেয় স্যাররা ঠিক স্যারের মতো করে আচরণ করে। আপনাদের কখনো মনে হবে যেন বড় ভাই, কখনো মনে হতে পারে যে পরিবারের সবচেয়ে বড় অভিভাবক, কখনো আপনাদের ধমকায় কথা বলবে, কিন্তু পরবর্তীতে আপনাদের মনে হবে যে ধমকায় কথা বললো, ঠিক কেন ধমকায় কথা বললো আমার সঙ্গে, আমার উপকারের জন্য ধমকায় কথা বললো। আমি যেটা মনে করি যে আমি এই প্রতিষ্ঠানে যখন প্রথমে আসি তখন আমার প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষার যে প্রস্তুতি সেটা মোটামুটি ছিল। তো আমার সবচেয়ে বেশি যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে টাইপিং এ আমার খুব বেশি কষ্ট হয়েছে। আমি এটা সবার সামনে স্বীকার করি, অন্যান্যদের তুলনায় আমার অনেক বেশি সময় লেগেছে টাইপিং। তো এরকম কিছু আমাদের এখানে বেশ কয়েকটা ধাপে যেমন পরীক্ষা হয়, প্রিলিমিনারি, রিটেন, প্র্যাকটিক্যাল, ভাইবা। তো এই অনেকগুলো ধাপের ভিতরে সবগুলো ধাপে সমস্যা হয় না, কিছু কিছু ধাপে সমস্যা হয়, এবং এটা অনেক সময় একটু বেশি সমস্যা তৈরি করে। কিভাবে তৈরি করে? মানসিকভাবে আমাদের উইকনেস তৈরি করে ফেলে যে এটা কি আমি অতিক্রম করতে পারবো, সবাই পারতেছে আমি পারতেছি না। হয়তো আপনার পরিচিত আশেপাশে 2-4 জন বন্ধু যাদের সাথে গ্রুপ স্টাডি করছেন তারা পারতেছে, আমরা কেন পারতেছি না বা আমি কেন পারতেছি না, এটা কখনো কখনো আপনার চোখের পানি আনতেও বাধ্য করবে। তো এই চোখের পানিটা যেন খাতায় পড়ার সাথে সাথে আপনার মনের খাতায়ও পড়ে, যে এটা যেন আর দ্বিতীয়বার না পড়ে, এটার জন্য আপনার নিয়মিত প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যে জব কেয়ার, আমার জানা মতে আমাদের এই এলাকার বা এই সামগ্রিক পরীক্ষাগুলোর সব থেকে বড় প্রতিষ্ঠান এবং সব থেকে বেশি পরীক্ষা আমাদের জব কেয়ার পরিবার নিয়ে। এখানে আপনি প্রিলিমিনারি দিতে পারতেছেন, রিটেন দিতে পারতেছেন, রিটেন পরীক্ষা দিলে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারতেছেন। আমরা একটা জব ক্যান্ডিডেট যতটুকু দরকার তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে যখন কোনো জব ক্যান্ডিডেট হিসেবে আপনি যখন কোনো পরীক্ষায় টিকবেন, আপনার প্র্যাকটিক্যাল প্রথম আমরা যখন প্র্যাকটিক্যাল দিতে যাই, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 5-6টা প্রথম শুরুর দিকে 5-6টা প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করেছি। তো এটা তখন খুব খারাপ লাগছে যে আসলে প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করতেছি কারণ কি, নিজের কাছে নিজের এই জিনিসটা অনেক উইকনেস লাগতো, দুর্বলতা লাগতো। তো এই জিনিসটা অতিক্রম করার জন্য আমি জব কেয়ারে অনেক বেশি সময় দিয়েছি। তো এরকম আপনাদের যে যে সেক্টরগুলোতে নিজের কাছে মনে হবে যেন আমার আরেকটু ডেভেলপ করা দরকার, সেই জায়গাগুলো আমাদের সব থেকে বেশি সময় দিতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের স্যার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ইভেন কখনো কখনো দেখবেন আপনার বয়সে ছোট ভাই বা বোন, সেও আপনার কাছে কিছু শেখার জায়গা হতে পারে, আপনি তার কাছ থেকে কিছু শিখতে পারেন। সবসময় যে আমাদের শুধু বইয়ের খাতা থেকে শিখতে হবে, বইয়ের পাতা থেকে শিখতে হবে, ব্যাপারটা এমন না। তো আমরা
আমাদের এতগুলো প্রতিষ্ঠান এই এই প্রেক্ষাপটে এর ভিতর থেকে এখানে আসছি। এখানে আসার অন্যতম কারণ আমাদের চাকরি খুঁজে পাওয়া। আর এই চাকরির সোনালী স্বপ্ন আপনাদের সবার মাঝে আছে, এজন্য এখানে আসছেন। আমার মাঝে ছিল, আমি আসছি। আপনাদের এখান থেকে উঠে এখানে আসা আমার বেশি সময় না। আমি জব কার্ডে নিয়মিত ক্লাস করেছি 1.5 থেকে 2 বছর। সেখান থেকে আপনাদের এই বেঞ্চ থেকে এই পোডিয়ামের ডেস্কে আসার সৌভাগ্য হয়েছে। সৃষ্টিকর্তা এই সম্মান আমাকে সম্মানিত করেছেন, এর জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জব কেয়ার পরিবারকে এবং আমাদের শ্রদ্ধেয় স্যারকে। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সবার সঙ্গে মিশবেন, তবে মিলে যাবেন না। এখন কথাটা অনেকটা নেগেটিভ শোনা যায় যদি না আমি ব্যাখ্যা করি। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে সবাই মধ্যবিত্ত পরিবার হলেও অনেকে আছে নিম্ন মধ্যবিত্ত, আবার কখনো কেউ কেউ আছে যাদের একটা সরকারি চাকরির ট্যাগ দরকার, তারা হয়তো উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত। তো আপনি আপনার মূল যে ফোকাসটা, যে জন্য আজকে এখানে এসে বসছেন, জাস্ট এই একটা ওয়ার্ড যে আমার একটা চাকরি লাগবে, এইটাকে আপনি সবসময় আপনার পুরো চাকরি মানে যতক্ষণ না পর্যন্ত আপনি চাকরি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত শুধু একটা ওয়ার্ডই যদি আপনি মনে রাখেন যে আমার একটা চাকরি লাগবেই, তাহলে আপনার আর কোনো মোটিভেশন দরকার নাই। আপনি দেখবেন তখন আপনার যে ফ্রেন্ড সার্কেল হবে, আপনার যে জোনটা হবে, আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন, তখন দেখবেন যে আপনার মেন্টালিটির সাথে মিলতেছে না, যা পড়াশোনার সাথে আপনি নিজেকে কোঅপারেট করতে পারতেছেন না, তার সাথে দেখবেন আপনি মিশবেন না। কারণ ওর সাথে মিশলে হয়তো আপনার সময় নষ্ট হচ্ছে, নাহলে অন্য কোনো বিষয়ে আড্ডা হচ্ছে। কিন্তু আপনি যখনই মনে রাখবেন যে আমার একটা চাকরি লাগবে, আমার পরিবার আমাকে এখানে পাঠাইছে, বা আমাদের কারোর বয়সই হয়তো 20 বছরের কম না। এখন আমাদের এই 20 থেকে 30 বছর এই পর্যন্ত আমাদের পরিবার আমাদেরকে ফাইন্যান্সিয়াল বলেন, মানে মেন্টাল বলেন, যেভাবেই হোক আমাদের পরিবার আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছে। এখন আমাদের এই বয়সে তাদের সাপোর্ট দেওয়া উচিত কিনা? অবশ্যই উচিত। এই 2-3টা কথা যদি আপনারা মনে রাখেন, তাহলে আমি মনে করি আপনাদের চাকরি প্রাপ্তি কম হলেও 6 মাস এগিয়ে আসবে। যে আমার একটা চাকরি লাগবে, আমার পরিবারকে আমার দেখতে হবে, এইটুকু যদি শুধু মনে রাখেন, দেখবেন যে আপনার সময় শুধু বই আর জব কেয়ারের নির্দেশনার ভিতরে আটকে যাবে। আর যত বেশি, একটা জিনিস মনে রাখবেন, যত বেশি জব কেয়ারে সময় দেবেন, চাকরি পাওয়ার সময় তত কমে আসবে, তত দ্রুত আপনারা চাকরি পাবেন। আমি আমার জীবনে আপনাদের দোয়ায়, আমাদের শ্রদ্ধেয় স্যারদের দোয়ায়, সৃষ্টিকর্তার রহমতে 5টা চাকরি পেয়েছি। আপনারা শুনেছেন স্যার বললো সর্বশেষ যে চাকরিটা পেয়েছি। তো আমি মূলত এরকম একটা কিছু পাওয়ার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানে আসছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগে আরো একটা সার্কুলার হয়েছিল, সেটা সামহাও আমার হয়নি, বাট আমার পরিচিত অনেকেরই হয়েছিল। খারাপ লেগেছিল, খারাপ লাগার স্বাভাবিক, কারণ হিউম্যান বিহেভিয়ার। 3 ইডিয়টস সিনেমায় একটা কথা আছে যে বন্ধু যখন ফেল করে তখন একটু খারাপ লাগে বা কষ্ট হয়, কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয় তখন কষ্টটা একটু বেশি হয়। তো সেই হিসেবে আমারও একটু কষ্ট হয়েছিল। তো এই কষ্টটাকে যদি কষ্ট মনে করে শুধু রেখে দেন, তাহলে আর কাজ হইল না ভাই। এই কষ্টটাকে পুঁজি করে আপনি আর একটু বেশি পরিশ্রম করেন, যে পরের বার যেন আমার নামটাও ওখানে লিস্টেড থাকে। আপনি যেন বাসায় ফোন দিয়ে বলতে পারেন যে বাবা বা মা, আমার চাকরিটা হয়েছে। সর্বশেষ যে সিনেমাটা খুব ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই হয়তো দেখছেন, 12 ফেল। এই সিনেমার একটা ক্লিপস আছে যেটা দেখলে এখনো অনেকের চোখে পানি আসে, ইভেন আমার চোখেও পানি আসে, যে যখন নায়ক ফোন দিয়ে বলে যে মা আমার চাকরিটা হয়েছে, তখন আপনারা বুঝতে পারেন যে আসলে সেই ইমোশনটা কেমন। তো আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন আছে কারো? 2টা প্রশ্ন নেব, কে প্রশ্ন করবেন? স্টাডিটা কিভাবে শুরু করবো, কিভাবে কি সময় করলে ভালো হবে, এখানে বেশি সময় দিব না বাসায়, এটা একটু যদি বলেন। স্টাডির ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের একটা ব্যাপার শুরুতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কোনটা পড়বো আর কোনটা বাদ দিব। এখন চাকরির পরীক্ষায় বাজারে যদি যান মিনিমাম 50 সেট 50 রকম বই পাবেন। এখন আমাকে আগে শিখতে হবে কোনটা বাদ দিতে হবে।
কোনটা বাদ দিতে হবে এটা শুরুতে এসে খুঁজে পাওয়া কঠিন। এটার জন্য আমাদের সব থেকে সহজ যে সমাধানটা সেটা হচ্ছে জব কেয়ারের এক সেট বই নেবেন। এটার ভিতরে দেখবেন যে আমাদের স্টার সিস্টেম করে দেওয়া আছে, মানে আমাদের আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আমার পড়তেই হবে। এটা না, ওই যে একটা কথা আছে না যে ফরজে আইন, যে এটা আপনার পড়তেই হবে, এটা না পড়ে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না। এবং আপনি যখন আমাদের এক সেট বই নেবেন তখন আপনি সহজেই এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারেন কোনটা আমার এখনই পড়তে হবে, কোনটা ধরেন পড়া শেষ করে তারপর ভাত খেতে যেতে পারবো, আর কোনটা ভাত খেয়ে এসে পড়লেও হবে। এই জিনিসটা সহজে বুঝতে পারবেন আমাদের একটা জব কেয়ারের এক সেট বই নিলে। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। আপডেট রাখার জন্য এই যে আমাদের নিয়মিত দেখবেন প্রতি সপ্তাহে পরীক্ষা হচ্ছে। এখানে এখন ফেসবুক চালায় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ফেসবুকে ঢুকলে দেখবেন বিভিন্ন রকম প্রশ্ন, আমাদের নিয়মিত ম্যাক্সিমাম প্রশ্নগুলোই পাওয়া যায়। প্রশ্ন পেলে সঙ্গে সঙ্গে উত্তরগুলো মিলাবেন। আপনি পারেন বা না পারেন এটা ফ্যাক্ট না, আপনি দেখবেন কোন ক্যাটাগরির প্রশ্ন আসতেছে। আপনি এখন যদি পরীক্ষা দিতে যান আপনার অবশ্যই হরমুজ প্রণালী সম্পর্কে জেনে পরীক্ষা দিতে হবে, কারণ আমাদের সাধারণ জ্ঞান আসে। এখন আপনি যদি হরমুজ প্রণালী বাদ দিয়ে আর সব কয়টা প্রণালী পড়ে যান, আপনার পরীক্ষায় প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে আপনার প্রশ্ন সম্পর্কে আপডেটেড থাকতে হবে, আর প্রশ্ন কোথা থেকে হচ্ছে এর একটা ব্যাকগ্রাউন্ড আপনি আমাদের জব কেয়ারের বই থেকে খুব সহজে পাবেন। আর ধারাবাহিকতার ব্যাপারটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি যে ব্যাপারটা থাকে, যে একদিনে ধরেন 16 ঘন্টা পড়ে ফেললেন, তারপরে 3 দিন আপনি আর পড়লেন না। এই ব্যাপারটা যতটা পজিটিভ দেখা যায় ঠিক ততটা নেগেটিভ। এটার জন্য আপনাদের নিয়মিত পড়তে হবে। আপনি 2 লাইন পড়েন কিন্তু তাও নিয়মিত পড়েন। আপনার একটা মাইন্ডসেট থাকবে যে আমি আজকে সারাদিনে অন্তত 2 বার বা 3 বার পড়ার টেবিলে বসবো। আপনি ধরেন কোনো কারণে পড়তে পারতেছেন না, তার জন্য পড়ার টেবিলে বসেন, আপনার জন্য মাইন্ড স্যাটিসফ্যাকশনটা আসে না। আমি চেষ্টা করেছি, আমি কোনো কারণে পড়তে পারি নাই, কিন্তু আপনি আপনার সময়টা টেবিলে রাখেন, আপনার সময়টাকে টেবিলের সাথে কোলাবোরেট করেন। নিজেকে যত টেবিলের কাছাকাছি রাখতে পারবেন তত দ্রুত চাকরির ডেস্কের কাছে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলারটা কি রেগুলার হয়, প্রতি বছর হয়? না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলারটা রেগুলার হয় না। আমি যে সার্কুলারে চাকরি পেয়েছি এটা 2023 সালে সার্কুলার ছিল, এরপরে আর সার্কুলার হয়নি। তবে আশা করা যায় খুব দ্রুত আবার আরেকটা সার্কুলার হতে পারে। থ্যাংক ইউ। দ্বিতীয় পর্যায়ে আমাদের সোহেল কিছু তার সোহেল, আমি উপাস চলে যাই একটা ভালো, আমার চাকরিজীবী সবার আগে। আচ্ছা ভাইয়া, তো আমাদের সোহেল কিছু তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবে। আশা করি মনোযোগ দিয়ে শুনুন। সোহেল, আপনার পরিচয় দেন এবং বলেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা সকলে ভালো আছেন? আমি মোহাম্মদ সোহেল রানা। আমি সম্প্রতি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে কর্মরত আছি। আমার রিয়াজুল ভাই একটা ভালো কথা বলেছেন যে আপনারা খুবই সৌভাগ্যবান। আসলে সৌভাগ্যবান, আমিও এটা বলি যে এই জন্য আপনারা পড়ার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছেন, এবং এই প্ল্যাটফর্মটা আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে ঢাকা শহরে ম্যাক্সিমাম জায়গায় আছে। হ্যাঁ, ধরেন মিরপুর, আগারগাঁও, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আমাদের যে জব কেয়ারে যে একটা দিক নির্দেশনা, ইনস্ট্রাকশন স্যাররা দেয়, বা এখানে যে একটা গোছানো পরিবেশ, এটা আপনি সব জায়গায় গেলে পাবেন না। আমি নিজেও কয়েকটা কোচিং সেন্টারে ঘুরছি আমাদের আশেপাশের কোচিং সেন্টারগুলোতে। তো আমি সেখানে গিয়ে দেখি যে লাইব্রেরিতে পড়াশোনা করার তো দূরের কথা, মানে বসার যে একটা জায়গা সেটাও পাওয়া যায় না। আর মানে হাতে গোনা কিছু পিসে আছে শুধু, মানে এটা হচ্ছে আপনার ফর্মালিটিস মেনটেন করার জন্য, খুব বেশি একটা পিসি নাই। আপনারা যারা আসছেন আশা করি ভালো করে পড়াশোনা করবেন, নিজের প্রতিষ্ঠিত করার জন্য একটা টার্গেট নেবেন। আপনার একটা এম থাকবে, সবার একটা ফিউচার আছে, ঠিক আছে না? একটা এম নেবেন যে আমার টার্গেট এটা, আমি একটা নিবই, বাই হোক আর বাইক হোক, এটা আমার নিতেই হবে। আমি যখন প্রথম কোচিং এসে ভর্তি হই তখন সবাই দেখি যে মোটামুটি আমি একদম জিরো থেকে শুরু করছি। আমি সেই বলতে গেলে 10 বছর গ্যাপ রেখে তারপরে আবার এগুলো পড়াশোনা শুরু করছি। একাডেমিক পড়াশোনাটা এক জিনিস আর চাকরির পড়াশোনাটা একটা সম্পূর্ণ একটা ডিফারেন্স বিষয়। আমি এখানে এসে প্রথম মানে কিভাবে পড়াশোনা করবো, কি করবো, এটা আসলে বুঝতে পারিনি। 10 বছর? হ্যাঁ, 10 বছর কি করতেন আপনি? কি করেছেন? 10 বছর স্যার আমি কোম্পানিতে জব করেছি। কোম্পানি জব 10 বছর পর করে এসে চাকরি পাওয়া সম্ভব?
না, ও জানাই আছে। হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনি 10 বছর কেন 12 বছর গ্যাপ দিয়েও সরকারি জব পাওয়া সম্ভব, এবং সেটা আপনার একদম মনোবলটা শক্ত থাকতে হবে এবং ইচ্ছাটা একদম দৃঢ় থাকতে হবে যে না আমাকে নিতেই হবে এবং আমার দ্বারাই হবে, আমি পারবো না কেন, আর 10 জন পারলে আমার দ্বারাও হবে। তো স্যার তো বললো আমি 10 বছর কোম্পানিতে জব করেছি। জব করার পর এখানে এসে খুব ভালোভাবে পড়াশোনা বুঝি নাই, কারণ নতুন তো। আমি প্রথম এমসিকিউ পড়ছি, খুব পরে দেখি যে না পাস করা তো দূরের কথা, আমার মনে হয় যে আমি ওরা যদি নেগেটিভ মার্ক কাউন্ট করে উল্টা আমার কাছে মার্ক পাবে, এরকম একটা সিস্টেম হয়ে পরীক্ষার হলে। তো আমি কি করলাম, আমার যে এমসিকিউ বইগুলো আছে সব কিছু একদম ভালো করে বেঁধে উপরে রেখে দিছি, দিয়ে আমাদের জব কেয়ারের যে 4টা জব পিডিএফ বই আছে ওগুলা নিয়ে আমি A to Z মানে 3 স্টার আর 2 স্টার এরকম না। আর আমার পড়ার মেথডটা ছিল একটু অন্যরকম, যে শুধু যেগুলো হাইলাইট করতেছে এগুলোই পড়ি, মানে আমি পুরাটাই নিতাম, যে একটু পড়ে রেখে দিছি আর বাকিটা আরেকবার পড়বো এরকম না। আমি এখানে এসে এই বইগুলো ভালো করে খুব ভালো করে শেষ করছি। করার পর 6 মাস যাওয়ার পরে আমাকে সিনিয়র বেসে দেওয়া হয়। আমি বলি যে না আমি তো সিনিয়র বেসের জন্য এখনো যোগ্য হয়ে নাই, আমি সিনিয়র বেসে দিলে পারবো না, কিন্তু স্যারেরা জোর করে দিচ্ছে না আপনিও পারবেন, চেষ্টা করেন। প্রথম 1 মাস খুব কষ্ট হয়েছে সিনিয়র বেসটা গুছাইতে, পড়াশোনাগুলো মেনটেন করতে, কারণ সিলেবাসটা একটু বড় থাকে, যার জন্য এতটা ভালো করতে পারি না। 2য় মাসে গিয়ে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি এবং ফার্স্ট হয়ে দিয়েছি। আর এখানে আপনাদের আরো একটা ভালো, এখানে যে শুধু আসবেন পড়বেন এরকম না, এখানে কম্পিটিশন থাকে। এখানে স্টুডেন্টদের ইন্সপায়ার করার জন্য বিভিন্ন কম্পিটিশন গুলো যে হয়, এখানে আপনাদের বিভিন্ন ধরনের গিফট দেওয়া হয়, আপনার 1st, 2nd, 3rd এগুলোর জন্য পুরস্কার দেয়। তো দেখা যাচ্ছে সে চিন্তা করবো যে আমার পাশের জন্য পাইছে, আমারও নেওয়া লাগবে, আমি একবার নিয়ে দেখি যে 7টা কতটুকু, তো এটা আপনারাও পাবেন। আমি মান্থলি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, বিভিন্ন পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমি মনে হয় আমার যে সার্টিফিকেট খাতাগুলো আছে আমি মাত্র 2টা খাতা কিনছি, আর কলমগুলো আমার এখানেরই সব, মানে আমি নিজে কোনো কলম খাতা এগুলো কিনা লাগে না। আমি নিজে বিভিন্ন পরীক্ষায় ফার্স্ট হয়েছি, এবং আমাদের সুদীয় স্যার উনি সিস্টেম করে দিচ্ছে যে যারা সিনিয়র বেসে সবচেয়ে বেশি উপস্থিতি থাকবে তাদের জন্য আলাদা পুরস্কার থাকবে। প্রতি মাসে 5টা করে খাতা দেওয়া হতো, আর এগুলো মানে আমার জন্য আর কেউ নিতে পারতো না, আমি দেখা যায় টানা কয়েকবার পাইছি। তো আমি আমার তো খাতা অনেক কিছু, আমার আর দরকার নেই, আমার এখন মনে হয় এতগুলো খাতা জমা আছে আমার সার্টিফিকেট, এগুলা নিচ্ছি। তো আপনারা মনে করেন যে পড়াশোনাটা কমপ্লিটলি ভালোভাবে করার জন্য আমি একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে যে যদি বুঝাইতে চান পড়াটা, আগে আপনারা কোনো জব সিলেকশন ধরবেন না, না ধরে আমাদের জব পিটার যে 4টা বই আছে এটা আপনি A to Z পুরো বইটা শেষ করবেন, করে যে কোনো একটা সিনিয়র ব্যাচ, আপনি যদি নতুন হন জুনিয়র ব্যাচে পরীক্ষা দিবেন, প্লাস ক্লাসগুলো করবেন, এবং যখন দেখবেন যে আপনি মোটামুটি পারতেছেন তখন সিনিয়র ব্যাচে পরীক্ষা দিবেন। দেওয়ার পর আপনি একবার দিবেন, 2বার দিবেন, 3বার মাথায় দেখবেন, আপনি তো নিজে নিজে চিন্তা করে দেখতে পারবেন যে আপনার মাথায় আসবে যে আমি মোটামুটি বইটা কভার করতে পারছি। আজান পরে মনে হয় একটু কথাটা ব্রেক রাখি, আজান চলতেছে, আজান আমরা কি আজানের বিরতি দিব? আজানের বিরতি কখন দিব? 10 মিনিট? না না আলাদা না শুরু শেষ। সবাই কাইন্ডলি এই যে একটা ফর্ম দিচ্ছি, সবাই একটু নাম ফোন নাম্বারটা লিখে একটু পাস করে দিন সবাই, হ্যাঁ ঠিক আছে? নাম ফোন নাম্বার কম দিয়ে এই গণনা কিছু বেশি পারা যায়। দেন তারপরে দেন এই আজকে আনছি আমি 10টা হবে হাইলাইট করে বেশি করে না, এই জন্য আমরা খুব বেশি আমি আসলে কথা বললে ঠিক আছে।
ওইটা বলছি হচ্ছে আর 4টে মিনিস্ট্রি আছে আর সব সিঙ্গেল। আমি যে মিনিস্ট্রি আছে আলহামদুলিল্লাহ ওই ওয়াক্ত জনগণের খালি শুনতেই ভালো শুনি। একটা ইয়ে আছে না? হ্যাঁ, আজান শেষ হয়েছে আর আজানের জন্য ওয়েট করলে আসলে ঢাকা শহরে আজান তো দেখবেন সিরিয়ালি পড়তে আছে, তো একটার জন্য আমরা ওয়েট করছি, এইটুকুই হলো। তো আমি যেখানে ছিলাম আপনারা যে কথাটা বলতেছিলাম যে ভালো করে ওই 4টে বই শেষ করেন, শেষ করার পর যখন দেখবেন যে আপনি নামে ফুলফিল পারি, আপনি যদি ওই 4টে বই ভালো করে শেষ করতে পারেন আপনার 80% প্রিপারেশন হয়ে যাবে। আর এই 80% প্রিপারেশনে আপনি জব পাওয়ার জন্য উপযুক্ত। পরে যখন দেখবেন যে মান্থলি পরীক্ষায় পারতেছেন, সিনিয়র বেস বিভিন্ন ধরনের পরীক্ষায় পারেন, তখন আপনি জব সলিউশন পড়া শুরু করেন এবং সেই জব সলিউশনটা আমাদের কোচিংয়েই পাবেন। এবং এই জব সলিউশনগুলো যদি পড়া শুরু করেন, আপনি যখন জব সলিউশন পড়া শুরু করবেন তখন আপনার কাছে মনে হবে যে না আমি এখানেই একটা পরীক্ষা দিতেছি। কারণ বিভিন্ন ওই যে আপনি বেসিক করে আসছেন, এই জিনিসগুলো বারবার এখানে আসা দেখবেন যে পরে মনে হবে যে না এখানে পরীক্ষা দেওয়া শুরু করছি। আরো কিছু কথা বলবো আপনাদের জন্য, আমার ব্যক্তিগত কিছু কথা বলি। সেটা হচ্ছে যে টার্গেট, যে জিনিসটা টার্গেট রাখতে হবে। আমি যখন কোচিংয়ে ভর্তি হই আমি এমনিতেই এলোমেলো পড়াশোনা করছি, পরে স্যারদের গাইড নিলাম, সুরুদ্দ উজ্জ্বল স্যার, শোয়েব স্যার, তাদের কাছে বললাম যে কিভাবে পড়াশোনাটা আসলে করবো। তারা আমাকে গাইড দিল, আমাকে বলে দিল যেভাবে এভাবে পড়েন, পরে আপনি যে কোনো একটা বেসে ঢুকে পরীক্ষা দেন। আর ক্লাস টেস্ট তো দিছি। তো আমার টার্গেট ছিল যে আমি ফার্স্ট ভাইভাতেই জব নিব। আমি সেটাও নিয়েছি, যেটা আমি হাইড করে রাখছিলাম, হয়তো স্যারেরা অনেকে জানে না। আমি মানে একদম স্যারদের তো বলি না, আমার বাবাকেও বলি না, শুধু আমার বড় আপুকে বলছিলাম যে আপু আমার জব হয়েছে, এটুকু বলছি, আর কিছু না বলে আবার কেটে দিচ্ছি। কারণ আমার টার্গেট ছিল যে আমি মিনিস্ট্রিতে সার্টিফিকেটে জব নেবো, অন্য কোনো জায়গায় আমার জব নেওয়ার ইচ্ছা ছিল না। যার জন্য আমি অনেক সুযোগ ছিল অন্য জায়গায় জব পাওয়ার মতো, আমি সেটাই নেই। ফার্স্ট ভাইভাতে জব নিয়েছি, সেখানে গিয়ে আবার জয়েন করছি, করার পর 2 মাস করছি, আমার ভালো লাগে না। ঢাকার বাইরে পোস্টিং ছিল, খুব খারাপ একটা জায়গায় ছিলাম। সেখানে 2 মাস জব করার পর আবার চলে আসছি। আর আমার সাথে যারা ছিল, আমরা যারা একসাথে গ্রুপ স্টাডি করতাম, একসাথে পড়াশোনা করতাম, তারা আমাকে খুব করে না করছি যে আসলে ওখানে যাওয়াটা দরকার নেই, আপনি হচ্ছে ভালো কিছু ডিজার্ভ করেন, আর ওইটা কিসের জন্য যাবেন। তারপরেও গার্জেন তো আর বুঝে না, তারা ভাবছে ছেলে চাকরি হয়েছে জয়েন করুক, সরকারি চাকরি, তারা শুধু এটাই বুঝে, আর ভালো মন্দ এতটা বুঝে না। আমি আবার ওইখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আবার আসে নতুন করে শুরু করলাম। দেখি যে আসলে মাঝখানে 2টা মাস গ্যাপ গেল না, যার কারণে আমি একটু পিছিয়ে গেছি। তো পরীক্ষা রিটেনে পাস করা শুরু করছি, ভালোই মোটামুটি পাস করি, প্র্যাকটিক্যাল দিই। এবারে আমার খুব বেশি ভাইবা লাগে না, ফার্স্ট ভাইবা চাকরি হয়েছে এবং মনে হয় মাঝখানে আর এসে 4টা ভাইবা দিয়েছি, পরে আবার এটাই চাকরি হয়ে গেছে। আর এটা আমার মিনিস্ট্রিতে 2য় ভাইবা ছিল, এটাতে আবার জব হয়েছে। তো আমার এই একটা টার্গেট নিয়ে আমি ফার্স্ট ভাইবা জব নিলাম। আবার আমার সেকেন্ড টার্গেট ছিল যে আমি 2025-এর ভিতরে যেভাবেই হোক জব নিব। দেখি যে টার্গেটটা আমার মিস হয়ে গেছে, কোনো কারণে হয় নাই। তখন আমি আবার টার্গেট নিলাম যে আমি যেভাবে হোক নির্বাচনের আগে জব নিবই নিব, এটা আমার টার্গেট ছিল। তো আলহামদুলিল্লাহ আমার এটা হয়েছে। আমি জানুয়ারিতে যতগুলো পরীক্ষা দিচ্ছি, এমসিকিউ প্লাস রিটেন, কোনো পরীক্ষায় আমার ফেল নেই, প্রত্যেকটা পরীক্ষায় পাস করছি এবং মনে হয় টানা 10-12টা পরীক্ষা পাস করলাম। পাস করার পরে তবুও আমার মাঝে কনফিডেন্স নাই যে আমি হয়তো আমার জব হইতে পারে, কারণ দেখি যে পাস করতেছি, ভাইবা দিতেছি, হচ্ছে না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছি। এর ভিতরে আমার যে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা তো নিজেরটা নিজে ক্যারি করাটা অনেকটা কঠিন বিষয়। আমি কিছুদিন একটা স্কুলে জব করছি, সেখান থেকে দেখি যে আসলে ওখানে সময় দেয়, এখানে সময় দেওয়া হয় না। আমার ছোট ভাই ছিল, সে আমাকে সাপোর্ট করছে, অনেক হেল্প করছে। আমার একটা পর্যায়ে সেও জব ছেড়ে দিচ্ছে, দিয়ে সে যখন আমাকে সাপোর্ট করতেছিল তখন সে আমাকে ভালো ভালো কথা বলতে পড়ার জন্য, যখন সে জব ছেড়ে দিচ্ছে তখন সে আমাকে উল্টাপাল্টা কথা শুনে। দেখো 75 জনের চাকরি হয়, তোর 75 নম্বরে চাকরি হোক, তাও তো বোঝা যায় না তোর চাকরিটা হয়েছে, কিন্তু তুই 75 নম্বরে পাস না, তুই কিসের স্টুডেন্ট। এগুলা কথা শুনে মানে খুবই খারাপ লাগতো।
আর আমরা যারা একসাথে ছিলাম তারা অনেকেরই জব ছিল, ইলিয়াস ভাই আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে ক্লাস করছি, তাদেরও জব হয়ে গেল। আমি অনেকটা হোপলেস হয়ে গেলাম যে আসলে কি আমার দিয়ে হবে নাকি হবে না। তো টার্গেট নিলাম। আমাদের কোচিং এর এক ভাই ছিল সালমান ভাই, সে একদিন দেখা হলে সে আমার বললো যে আসলে চাকরিটা হয়েছে আগে আপনি আল্লাহকে রাজি খুশি করেন, যদি আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, যে জিনিসটা আপনি 2 বছর পরে পাওয়ার কথা এই জিনিসটা 2 মাস আগেই চলে আসবে, 2 বছর আগে আল্লাহ আপনাকে এনে দিয়ে দিবে। তো নামাজ কালাম তো অবশ্যই পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সর্বশেষ হচ্ছে আপনার টার্গেট চেষ্টা, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি আল্লাহকে খুশি করেন। যদি আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, দেখবেন কঠিন জিনিসটা আপনার মনে হবে আমি পরীক্ষা দেই নাই, একদম খারাপ করছি পরীক্ষা, তারপরে দেখবেন যে জব হয়ে গেছে। আগে আল্লাহকে খুশি করবেন এবং ভালো করে পড়াশোনা করার জন্য চেষ্টা করবেন। আমার টার্গেটটা ছিল এরকম যে আমি মিনিস্ট্রিতে জব নিব এবং সার্টিফিকেটে জব নিব। এই জন্য আমি বিভিন্ন জায়গায় যে দপ্তরের পরীক্ষাগুলো ছিল বড় বড় নিয়োগ, আমি সেগুলোতে অ্যাটেন্ড করতাম না, পরীক্ষা দিতাম না। আমার রুমমেট ছিল শেরপুরের মেহেদি, তো ভাই আপনি শুধু সার্টিফিকেট আর মিনিস্ট্রি কইরা পুরো লাইফটা শেষ করে দিচ্ছেন, আসলে কি আপনার সার্টিফিকেটে জব হবে, আগে একটা জব ইনশিওর করেন, তারপরে না ওগুলোর পিছনে চর্চা টুটি করেন। কিন্তু আমি বলি যে যদি একটা হয়ে যায় তাহলে আমার লেন্দি হয়ে যাবে, আমি চাই না এটা। আমি বলি যে জায়গায় বসে একদম স্টেট কার্ড ওখানেই বলবো, আর যাতে দৌড়াইতে না হয়। তো আলহামদুলিল্লাহ আমি যে মিনিস্ট্রিতে আছি অত্যন্ত ভালো এবং খুব সুখে শান্তিতে আছি। আপনারাও টার্গেট নেন, আল্লাহকে রাজি খুশি করেন। আমাদের কোচিং যে সুবিধাগুলো দেয় ওগুলো সুবিধা আপনার অন্য জায়গায় পাবেন না। আমাদের স্যাররা আপনাকে খুব ভালো গাইড করবেন এবং তারা খুব কোঅপারেটিভ, আপনার ফ্রেন্ডের মতো কথাবার্তা বলবো। আপনারা তো উজ্জ্বল স্যারের কথা তখন শুনছেন, অবশ্যই বুঝতে পারছেন স্যার কিরকম। আমাদের শোয়েব স্যার আছে, আরো বিভিন্ন যে স্যারেরা আছে। একটা কথা হচ্ছে আপনাদের যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা অবশ্যই সার্টিফিকেটের জন্য চেষ্টা করবেন, কারণ কম্পিউটারটাও চেষ্টা করবেন, কিন্তু সার্টিফিকেট অবশ্যই আমার মতো টার্গেট রাখবেন ওইটা। কারণ সার্টিফিকেটে আপনার গ্রেড বেশি, সবকিছুই বেশি বেশি, সুযোগ সুবিধা বেশি, আপনার অনারটাও বেশি। আপনার যখন সার্টিফিকেটে জব হবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কম্পিউটারের জবটা কতটুকু আমার জন্য ভালো আর সার্টিফিকেটের জন্য কতটুকু ভালো। তো আপনাদের জন্য নিউজ হচ্ছে আপনারা সবাই যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা সবাই সার্টিফিকেটের জন্য চেষ্টা করবেন, মনোবল ভালো করে, যে শক্ত হাতে। এরপর কিছু হইলো না হইলে না, এরকম না, একদম শক্তভাবে এটার জন্য চেষ্টা করেন। টাইপের একটা কথা বলে আপনাদেরকে, টাইপ করতে আসলে দেখবেন আপনার পাশের জন, আপনার বড় ভাই, আপনার অমুক তমুক কতজন খালাসুরা বাপের ভাষা আপনারা বুদ্ধি দেবো যে এইভাবে টাইপটা করেন। আসলে আপনি কারো কথাটা মাথায় নেবেন না, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন যে আমি এভাবে টাইপ করি। অনেকে আছে এই যে হাত রেখে টাইপ করতেছি, কেউ আছে হাত উঠায় টাইপ করতে, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে টাইপ করেন। মূল কথা হয়েছে দিন শেষে সেও 25-30 টাইপ করবে, আপনিও 25-30 টাইপ করবেন, ঠিক আছে না? আমার কথা হচ্ছে যে আমার জন্য নির্ভুল টাইপ হয় আর আমি যেন ভালো করে পারি, কম্পিটিশনে গেলে যেন আমি অন্যদের সাথে পারি, এইটুকুই। আর ওইটার জন্য আপনাকে আলাদা কোনো মার্ক দেবে না। আর কারো ইনস্ট্রাকশন যদি ফলো করতে চান তো আপনি নিজের পায়ে নিজে কোরাল মারলেন, নিজের মতো করে টাইপ করবেন। আর টাইপ করতে বসে দেখবেন যে কতজন আছে টাইপ পারতেছে না, তাও জোর করে টাইপ করতেছে, মানে সে শেষ, ওদের টাইপ করে চাকরি নিয়ে আনিব, ওরা রিটেনের দরকার নেই। এটা কখনোই করবেন না। ধরেন আপনি আধা ঘন্টা টাইপ করেন, 20 মিনিট টাইপ করেন, যখন দেখবেন আপনার টাইপ করতে ভালো লাগতেছে না আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে চলে যান। জোর করে কখনো টাইপ করবেন না, জোর করে যদি টাইপ করেন টাইপ তো হবে না, আর টাইপ নষ্ট হয়ে যাবে। আপনার মন মধ্যে তখন রিটার্ন করতে মন চাইব না, ভালো লাগে না, কি করবো এরকম একটা মনে হতো। যতক্ষণ আপনি 20 মিনিট 25 মিনিট 2টা-3টা গতি দিবেন, দিয়ে তারপরে চলে যাবেন, খুব বেশি সময় টাইপ করবেন না। যতক্ষণ পারেন কোচিংয়ে পড়েন, আমাদের লাইব্রেরিগুলো আছে, লাইব্রেরির সুবিধাগুলো নেবেন। লাইব্রেরি তো খুব সুন্দর পরিবেশ, ভালো করে পড়াশোনা করতে পারেন। বাসায় তো আমি মনে করি যে লাইব্রেরিতে পড়াশোনাটা বিষয়। ইলিয়াস ভাই যে কথাটা বলছে যে আপনি 16 ঘন্টা পড়বেন, 18 ঘন্টা পড়বেন, 2 ঘন্টা পড়বেন, এটা কোনো কথা না। আমার যে জব হয়েছে আসলে আমি ওরকম টাইম মেনটেন করে পড়াশোনা করি না, আমি প্রতিদিন এত ঘন্টা পড়াশোনা করছি। মানে আমি কি করতাম, আমার যে স্যারেরা সিলেবাসটা দিত, সিনিয়র ব্যাচ বা জুনিয়র ব্যাচে, যে আমি না খায়া গোসল না করে হইলেও সিলেবাস কমপ্লিট করে তারপরে এসে পরীক্ষা দিচ্ছি। আর অনেকে আমার নিয়ে হাসাহাসি করতো, আমি কি করতাম, বই নিয়ে আসা পড়তাম, আসে স্যারের খাতা দিব এরকম বসে বসে পড়তে আসি। যখন দেখবো যে স্যারের খাতাটা হাতে নিলাম, নিয়ে বইটা রেখে দিচ্ছি। আর এটা একদম আমার ছোট থেকে অভ্যাস যে কোনো একটা সিলেবাস থাকলে পরীক্ষার সিলেবাস কমপ্লিট না করে আমি কখনো পরীক্ষা হয়ে যাতে ইচ্ছুক না, এমনকি চাকরির ক্ষেত্রে সব এটাই করছি। তো আপনারাও খুব হার্টন চলতে চেষ্টা করেন, তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন। আর এই জায়গাটাতে আসবেন, আশা করি আপনারাও এখানে দাঁড়াবেন, এই আমাদের মতো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন এবং বিভিন্ন জায়গায় যাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা সবাই ওর জন্য একটা হাতে দিয়ে সবাই একটা কোন প্রশ্ন আছে, ওর উদ্দেশ্যে কোন প্রশ্ন আছে? সব প্রশ্ন করছেন, একটা প্রশ্ন। হ্যাঁ
এখন একটা ফেসবুকে পোস্ট দেখছি যে 60 দিন আগে এরকম থাকবে। আচ্ছা এটা ব্যাখ্যা আমি দিব, ঠিক আছে, এটা আমি ব্যাখ্যা দিব। আমি তো মারা গেছি ভাই, আমি আছি। এটা অবশ্যই উত্তর আমি আপনাদেরকে দিয়ে যাবো, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। এটা আচ্ছা, ঠিক একটা আছে। বিশ্লেষণ স্যারে খুব নোট করে দিবে। আমি একটু সংক্ষিপ্ত বলি, ওইটা আপনার দেখার দরকার নেই। আপনার টার্গেট যেটা ওইটা আমি সার্টিফিকেটে জব দিব, আপনি আপনার মতো চালাবেন, বাকিটা তো স্যার সুন্দর করে বিশ্লেষণ করবো। ওইটাই আপনার টেনশন করার দরকার নেই, আপনি শুধু টেনশন একটাই থাকবেন, সার্টিফিকেটে জব নিব। আচ্ছা পরবর্তীতে আমরাও থাকবো না, ঠিক আছে, আমরাও চাকরি জয়েন করবো, রিটায়ারমেন্টে চলে আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওর জন্য আপনার কাছে হাততালি চলে যাবো সবাই। আমি একটু সিরিয়াল ব্রেক করে এদিকে চলে আসি, হ্যাঁ, এদিক থেকে আবার শুরু করি। তো ওই যে আমার পিছনে যে আছে, আমাদের যে ছাত্রটা আছে, তো ওর কথা শুনলে অবশ্যই আপনারা খুবই মোটিভেটেড হবেন। কষ্ট কাকে বলে, স্যাক্রিফাইস কাকে বলে, কিভাবে চাকরি নিতে হয়, কিভাবে ধরে রাখতে হয়, তা যেন সবাই আমরা আমাদের ছাত্রের কাছ থেকে শিখি। শেখার অনেক কিছু আছে ওর কাছে। তারপরে আমরা আমাদের একমাত্র নারী প্রতিনিধি, অবশ্যই নারীদের প্রতিনিধি, তার কথা আমরা অবশ্যই শুনবো। সংক্ষিপ্ত করে আপনাদের একটু কথা বলেন, সামনে সামনে ধরে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পরীক্ষা দিয়ে আসি, পরীক্ষা থেকে আসি তখন টায়ার্ড হয়ে গেছি, না তো পরীক্ষা দিয়ে এলাম। আমার নাম হচ্ছে মনিরুজ্জামান, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমার নেত্রকোনা। আমার জব করে আসা হয়েছে আমার একজন ফ্রেন্ডের মাধ্যমে। যখন আমরা অনার্স রানিং ছিলাম তখন আমার ফ্রেন্ড আমাকে অনেকবার ইনভাইট করছে যে চাকরি লাইনে, সাপ্লি লাইনে আসার জন্য, কিন্তু তখন আমি আসতে পারি নাই। তারপর আমার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে আমি ঢাকায় আসি, আসা বেশ কয়েকটা কোচিং সেন্টার ঘুরে দেখলাম। তারপর জব কেটে আমার সবচেয়ে ভালো মনে হয়েছে। জব কে রিটেন ক্লাস, বড় লাইব্রেরি, স্যারদের নির্দেশনা অনেক ভালো। তো জব কেটে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে 3 মাস, আমি মনে হয় 3 মাস টানা পড়াশোনা করছি। এরপর আমি একটু ফিনান্সিয়ালি সমস্যা পড়ে যাই। তারপরে ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দিতে পারে না, তখন আর 3-4 মাস কন্টিনিউ করে আমি জব কেয়ার থেকে চলে যাই, প্রাইভেট জবে ঢুকে পড়ি। তখন যখন প্রাইভেট জবে গেলাম তখন উজ্জ্বল স্যার এবং সোহেব স্যার আমাকে খুব বকাঝকা করছে, কেন তুমি চলে যাবা, কষ্ট করো, কষ্ট করে থাকো, সফলতা ইনশাল্লাহ আসবে। কিন্তু ফ্যামিলির সমস্যা ছিল, যার কারণে আমি কন্টিনিউ করতে পারি নাই। সো ওইখানে চলে যাওয়ার পরেও স্যার আমাকে বারবার ফোন দিত, সোহেব স্যার তুমি চলে আসো, পড়াশোনা শুরু করো। সো দেখলাম যে অনেকদিন হয়ে যাচ্ছে, বয়স শেষ হয়ে গেলে তার ট্রাই করে কোনো লাভ হবে না, এই চিন্তা ভাবনা আমাদের ছিল। এবং আমার ফ্যামিলিতে যেহেতু সমস্যা ছিল ফিনান্সিয়ালি, তাই আমি প্রাইভেট জবে চলে যাই। তখন সোহেব স্যার একদিন ফোন দিতে, তুমি চলে আসো, তোমার এখানে আমি একটা ম্যানেজ করে দিব, যাতে তুমি খরচটা ম্যানেজ করতে পারো। তো সোহেব স্যারের কথা আমি আবার জুলাই আন্দোলনের পরে আবার জব করে আসি। আসার পরে আবার নতুন করে পড়াশোনা শুরু করি। পড়াশোনা শুরু করার 3 মাস পর থেকে আমি ইনশাল্লাহ চাকরি পরীক্ষা টিকা শুরু করি। আর যেহেতু ফিনান্সিয়াল সমস্যা ছিল, সোহেব স্যার আমাকে ওই কোচিংয়ে ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করে যে সাতলিপিতে। সো এটা করে আমি চলতে থাকি এবং এরপর থেকে টানা পরীক্ষা টিকতে থাকি। হ্যাঁ, সো হচ্ছে আপনার যেহেতু এই লাইনে আসছেন, এটা হচ্ছে টেকনিক্যাল লাইন। হ্যাঁ, সব কিছু টেকনিক্যালে চলতে হবে, পড়াশোনা কোন টাইপ, সাতলিপি সব কিছু টেকনিক্যালি শিখতে হবে। যে গতানুগতিক খালি রিডিং পড়তে থাকলাম এভাবে পড়লে কিন্তু আসলে পড়া মুখস্থ হয় না, প্লাস মেমোরিতে ধরে রাখা যায় না। আপনার কি করবেন, সবসময় হাইলাইটার পেন আছে না, পেন দিয়ে বই দাগায় পড়বেন, যেগুলো আপনার বেশি পারেন না, কনফিউশন এবং ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে দাগাবেন, ঠিক আছে। আর যেগুলো পারেন এগুলো বারবার পড়বেন না, পড়লে দেখা যায় যে একটা বই শেষ করতে আপনার 10 দিন লাগে। কিন্তু দাগায় যদি পড়েন তাহলে দেখা যায় জাস্ট দাগানোগুলো পড়বেন, তাহলে 2-3 দিনে বইটা শেষ হয়ে যাবে। তাহলে কি হলো, আপনার ব্রেনের মধ্যে একটু চাপটা কম পড়লো। বিশেষ করে দেখা যায় অনেকে আছে এখানে গ্রাজুয়েশন কমপ্লিট, পারিবারিক সমস্যা, মেরিড লাইফ নিয়ে সমস্যা, অনেক সমস্যা ফেস করে এত পড়াশোনার চাপ নিতে পারে না। সো আচ্ছা, আপনারা যদি কম পড়েন, দাগায় পড়েন, তাহলে দেখবেন যে সব পারতেছেন। আর সব পড়লে মেমোরিতে মনে থাকে না। আমি অনেক হতাশ ছিলাম, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল, স্যার সবাই সবসময় আমাকে সাপোর্ট করছে, হ্যাঁ, যাতে আমি পড়াশোনাটা ধরে রাখতে পারি। বিশেষ করে উজ্জ্বল স্যারের কথা না বললে না হয়। উনি আমাকে একদিন এমন একটা কথা বলছে, এটা আমাকে মানে একদম হার্ট হয়ে লাগছে। হ্যাঁ, আমি ল্যাবে বসে পড়তেছি, আমি সবসময় তো মন খারাপ করে বসে থাকতাম, তো সমস্যা আমাদের ছিলাম সবসময়। স্যার এসে আমাকে একটা কথা বলছে যে তোমার জব হবে, এবং তোমার যদি জব না হয় তাহলে আমি কোচিং ছেড়ে চলে যাবো, কোচিং দায়িত্ব ছেড়ে দেবো। তো স্যারের এই কথাটা একদিন আমার খুব হার্টে লাগছিল। অ্যাটলিস্ট স্যারের কথাটা রাখার জন্য হইলো
আমি আবার পড়াশোনা শুরু করি, মন দিয়ে পড়াশোনা করতে থাকি। বিশেষ করে আমাদের যে সোহেল ভাই তো কথা বলছি, সোহেল ভাই আছে, তারপরে ওই আফরিজাপুর আছে, ওদের সাথে গ্রুপ স্টাডি শুরু করি, তারপর রেগুলার পড়াশোনা কন্টিনিউ করতে থাকি। এভাবে আমি আস্তে আস্তে টিকা শুরু করি। আর যেটা বললাম, আপনি একটু টেকনিক্যালি পড়াশোনা করবেন। হ্যাঁ, টাইপ করার ক্ষেত্রেও অনেকে দেখছি কোচিং এ আসা এই 1 ঘন্টা 2 ঘন্টা টাইপ করতে এইভাবে কিন্তু আসলে টাইপ শেখা যায় না। আপনি বইটা নিয়ে বসবেন, হাস্ট আধা ঘন্টা টাইপ, এর বেশি টাইপ করার দরকার নেই। বেশি টাইপ করতে কেউ বেশি পারে এমন না, কম টাইপ করে পারা যায়। হ্যাঁ, আমি সোহেল ভাই জানে এবং আফ্রিজা পোয়ারাও জানে, আমি কোচিংয়ে প্রায় সময় টাইপ পরীক্ষায় বেশ কয়েকবার ফার্স্ট হয়েছি। আমার টার্গেট ছিল যে আমি যদি কোচিংয়ের স্টুডেন্টগুলোকে বিট করতে পারি, তাহলে ইনশাল্লাহ চাকরি পরীক্ষা যাদের আছে সবাইকে বিট করতে পারবো। প্র্যাকটিক্যাল এমন একটা জিনিস, ধরেন রিটেন হচ্ছে 50, প্র্যাকটিক্যাল হচ্ছে 50, দুটো কিন্তু সমান গুরুত্ব। কেউ যদি প্র্যাকটিক্যাল গুরুত্ব না দেন, তাহলে দেখবেন যে আপনি রিটেনে টিকার পরে প্র্যাকটিক্যাল পারতেছেন না। এই জন্য প্র্যাকটিক্যালটা আগে আনবেন। আমাদের এই জব এই লাইনে আসে অনেকে দেখি কি করে রিটেন নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। ওই আমি রিটেন পাই না, তো টাইপ করতে পারবো না, সার্টিফিকেট শিখতে পারবো না। পরে দেখা যায় রিটেন শিখতে পড়তে 1 বছর 1.5 বছর 2 বছর জায়গা, তখন আস্তে আস্তে রিটেন উঠুন ভালো হয়, কিন্তু টাইপ পারে না। কারণ চাকরি পরীক্ষাকে রিটেনে টিকে টাইপ রেখে 10টা 12টা 15টা 20টা প্র্যাকটিক্যাল ফেল করে এমন অনেক স্টুডেন্ট আছে। কিন্তু আগে যদি আপনি টাইপটা শিখতে পারতে পারেন, তাহলে কি হবে যে আমি একটা রিটেন টিকবো, একটাই ভাইবা দিয়ে ধরনের টার্গেট থাকবে। এবং ইনশাল্লাহ আমি ওটাই করছি। আমি টাইপে খুব কমই ফেল করছি। আমার জানা মতে আমি 4টা না 5টা প্র্যাকটিক্যাল ফেল করছি, আর বাকিগুলো ইনশাল্লাহ যেগুলো রিটেন টিকছি ভাইবা দিতে পারছি। এবং প্রথম ভাইবা ছিল আমার হাইকোর্টে। বাংলাদেশের সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে টাইপের জন্য, সবচেয়ে হাইকোর্ট সবচেয়ে স্পিড লাগে। আমি প্রথমেই টিকছি ওটার মধ্যে, কারণ আমি আগেই প্র্যাকটিক্যাল কমপ্লিট করে ফেলছি। তো আপনারা ট্রাই করবেন যে আগে আমরা টাইপটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আর যারা গ্রাজুয়েশন আছেন তারা অবশ্যই সার্টিফিকেট শিখবেন, কারণ সার্টিফিকেট লাইনে হচ্ছে ক্যান্ডিডেট কম। ধরেন 2-3 হাজার ক্যান্ডিডেট সর্বোচ্চ, ভালো ভালো যারা আছে, ধরেন 20,000 ক্যান্ডিডেট আছে, আমাদের 20,000 তো পারে না, অনেকে ছাড়িয়ে দেয়। সার্টিফিকেট লাইনে তাড়াতাড়ি আপনার চাকরি হবে। এবং টাইপটা যদি আপনি ভালো থাকেন, সার্টিফিকেট ভালো থাকেন, দেখবেন যে কম নাম্বার পেয়ে আপনি চাকরি পাইছেন। আর অফিস সহকারী যেগুলো আছে, এগুলো হচ্ছে ধরেন 5টা বা 10টা পোস্টের জন্য 10,000 15,000 আবেদন করে দাও। এই জায়গায় টিকাটা অনেক কঠিন হয়ে যায়। 70 নম্বরের পরীক্ষা হলে দেখা যায় যে 62, 63, 65 পায় আর টিকতে হয়। আর যদি আপনি সার্টিফিকেটে আসেন, তাহলে কি হচ্ছে 70-এর মধ্যে আপনি 55 মার্ক পায় টিকবেন, এবং 55 মার্কে আপনার চাকরিও হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? যে আপনি প্র্যাকটিক্যালে স্ট্রং, অনেকে আছে ভালো নাম্বার পাইছে কিন্তু প্র্যাকটিক্যালে বাদ, টাইপিং অথবা সার্টিফিকেটে কোনো এক জায়গায় বাদ পড়ে গেছে। তা আপনারা চেষ্টা করবেন যে সার্টিফিকেট ভালো করে শিখতে পারেন, তাহলে তাড়াতাড়ি চাকরি নিতে পারবেন। হ্যাঁ, 55 মার্ক পায় আপনার চাকরি হবে 70-এর মধ্যে। আর অফিস সহকারীতে গেলে 70-এর মধ্যে 65 পাইতে হবে আপনার চাকরি পাইতে হলে। তো আমাদের যে কম মার্ক পাই এটা তো আমার দরকার, এই জন্য সবাই সার্টিফিকেট শিখবেন। আর হচ্ছে যারা নতুন আসছেন, জব করে রিটেন ক্লাসগুলো অ্যাটলিস্ট করবেন। রিটেন ক্লাসগুলো করলে কি হবে, আপনার যে বেসিক যে নলেজগুলো আছে এগুলো অর্জন করতে পারবেন। কারণ চাকরি জানে যাদের বেসিক দুর্বল, তাদের চাকরিতে অনেকদিন সময় লাগে, এটা বাস্তব। এই নিয়ে যে স্টুডেন্টগুলো আছে 100-এর মধ্যে 50 জনই আছে যাদের হয়তো ইংরেজির সমস্যা, নাহলে ম্যাথের সমস্যা, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। যত ভালো স্টুডেন্ট এই জায়গায় গ্যাপ আছে। সো আপনার যে সাবজেক্টটা গ্যাপ আছে, এই সাবজেক্টটা আপনি ভালো করে পড়বেন। আমার একটা সাবজেক্টের ঝামেলা ছিল, আমি ম্যাথ পারতাম কম, তখন আমি দেখা যায় দৈনিক আমি 50টা বা 40টা করে ম্যাথ করতাম, যে যাতে আমার ম্যাথের সমস্যাটা কাটিয়ে যায়। দেখা যায় যে এভাবে করতে করতে এক সময় ম্যাথে আর সমস্যা হয় না, এখন ইনশাল্লাহ ম্যাথ পারি, যার কারণে চাকরি পরীক্ষা টিকাটা সহজ হয়ে যায়। যারা ম্যাথ না পারেন তারা অন্য কোনো সাবজেক্ট দিয়ে চাকরি পরীক্ষা টিকতে পারবেন না, সহজ না। কারণ সাধারণ কিন্তু 20টা সাধারণ কোনো আসলে 5টা এমনি পারবেন না, 15টা পারবেন। আর ম্যাথ যদি পারেন 4টে ম্যাথ করতে পারলে 20 নম্বর, এনে কোনো মার্ক কাটা যাবে না। এই জন্য ম্যাথটা সবাই ভালো করে পাবেন। আর ইংরেজি বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ চাকরি পরীক্ষা ইংরেজি আর ম্যাথ এই দূরে তো থাকবেই। সাধারণ কিন্তু দেখা যায় যে মুখস্থ আপনি পারে গেছেন, অথবা কারো কাছে একটা দেখে লিখতে পারছেন, কিন্তু ম্যাথ যদি নিজে না পারেন তো ম্যাথ তো দেখলে আর সুযোগ নাই। এখন তো পরিচিত কেউ থাকলে হলে আশেপাশে তখন দেখে লিখতে পারবেন। সো সবাই ম্যাথটা ভালো করার চেষ্টা করবেন। আর হচ্ছে টাইপের ক্ষেত্রে হচ্ছে 30 মিনিট, যখন টাইপ করতে পারবেন 30 মিনিট করে রাখে দেবেন, এর বেশি টাইপ করতে হবে না। কেউ আছে যে 1 ঘন্টা টাইপ করতে, 1 ঘন্টা টাইপ করে টাইপের স্পিডও বাড়ে না বা নির্ভুলতা হয় না, ঠিক আছে? সো এইভাবে টাইপ করবেন। আর হচ্ছে রেগুলার ক্লাসগুলো করবেন, সারাদিন নির্দেশনাগুলো মানবেন, উজ্জ্বল স্যারের নির্দেশনাগুলো দেয় এগুলো মানবেন। আর কোচিং এর সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে কি জানেন, প্রতি সপ্তাহে পরীক্ষা আছে, এমসিকিউ পরীক্ষা, রিটেন পরীক্ষা, এগুলোতে আপনাদের অ্যাটেন্ড করবেন, তাহলে দেখবেন যে বইয়ের একটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। রিটেন পরীক্ষাগুলো সপ্তাহে এগুলো দিতে পারেন, তাহলে দেখবেন 2 মাসের ভিতরে আপনাদের একটা সিরিজের বই আছে, 2 মাসে এই বইটা কমপ্লিট হয়ে যাবে।
তো টানা যদি 6 মাসের ভিতরে 3বার রিভিশন দিতে পারেন বইগুলা, সবাই ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, আর সবাই ভালো করবেন। আর বইয়ের জন্য একাধিক বই কেউ পড়বেন না, যে আমি একটা জব পিরিয়ড সিরিজ পড়তেছি, পরে আবার সেলফে সিরিজে চলে গেলাম, পরে আবার অগ্রদূতে চলে গেলাম, তারপর কম্পিটিটিভ এক্সামে চলে গেলাম, নন ক্যাডার বইয়ে চলে গেলাম, এগুলো কেউ করবেন না। যে কোনো একটা বইয়ের সিরিজ যদি শেষ করতে পারেন ইনশাল্লাহ এটা থেকে আপনার চাকরি পড়া হয়ে যায়। বিশেষ করে আমাদের জব পিরিয়ড যে বইগুলো আছে এগুলো এত সুন্দর করে বানানো হয়েছে, মানে বিগত সালে যত প্রশ্ন আছে সবগুলো অ্যানালাইসিস করে বইগুলো বানানো হয়েছে। হ্যাঁ, জব পিরিয়ড ইনশাল্লাহ যদি পড়তে পারেন আপনি চাকরি পরীক্ষার জন্য উপযুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, একটা বড় জোরে হাততালি দিয়ে দেওয়ার জন্য। সুস্থতা কামনা করি এবং সেজন্য সৎভাবে কর্মজীবন অতিবাহিত করতে পারে কাজগুলো দোয়া করি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমাদের নারী যে প্রতিনিধি আছে তার কাছ থেকে খুব সংক্ষিপ্ত হবে তার দুটো কথা শুনতে চাই, খুব সংক্ষিপ্ত হবে। আসসালামু আলাইকুম। এটা সমস্যা, এটা ধরে রাখেন। আসসালামু আলাইকুম। আমি সম্প্রতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আপনারা নতুন আসছেন জব কেয়ারে, স্যারদের গাইডলাইন মেনে চলবেন এবং সব ক্লাসগুলো করার ট্রাই করবেন এবং আমাদের যে মান্থলি 4টা পরীক্ষা হয় পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন। আমি এখানে ঢাকায় আসার পর যতদিন ঢাকায় ছিলাম মানে ঢাকায় থাকা অবস্থায় কোনোদিন আমার পরীক্ষা মিস যায়নি। আমি যতই পাই, আমি প্রথম পরীক্ষা দিয়ে মাত্র 100-র মধ্যে 26 মার্ক পেয়েছিলাম। কিন্তু তারপর আপনি 26 পান বা 20 পান এটা ফ্যাক্ট না, আপনাকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে আপনি নিজেকে জাজ করতে পারবেন না। এবং প্র্যাকটিক্যালকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, প্র্যাকটিক্যাল ছাড়া আপনি পারবেন না। আমি লাস্ট পরপর 4টা প্র্যাকটিক্যাল ফেল করেছিলাম এবং অনেক হতাশায় চলে গেছিলাম, এবং যেটাতে আমার চাকরি হয়েছে সেটা আমার 5 নম্বর প্র্যাকটিক্যালে আমি পাশ করে ভাইবা দিয়ে চাকরি হয়েছে আমার। এবং আপনাদের জন্য শুভকামনা, আপনারা ছাড়দের গাইডলাইন মেনে চলবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও আশানুরূপ ফল পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি জুয়েল শেখ, আমার বাড়ি বাগেরহাট জেলাতে। আমি 2024 সালে নভেম্বর মাসে ঢাকায় এসেছিলাম একটা আপুর মাধ্যমে খোঁজ নিয়ে অনেক যাচাই বাছাই করে রামপুরা শাখার জব কেয়ারে ভর্তি হয়েছিলাম। তো ভর্তির পরে অনেকগুলো বাধা বিপত্তি এসেছিল আমার ফ্যামিলিগত, তারপরে সব কিছু আমি মেনটেন করে আমি স্যারদের গাইডলাইন ফলো করে আমি পড়াশোনা করেছি, নিয়মিত পরীক্ষা অ্যাটেন্ড করেছি, স্যারদের ক্লাস করেছি। করার পরে 2026 সালের নভেম্বর মাসে আমার পরপর 3টি চাকরি হয়েছে। এখন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিএ হিসেবে আছি। আর 3য় চাকরি ছিল আমার গণপূর্ত অধিদপ্তরে। আমি 3টা চাকরি পেয়েছি পরপর। তো আমার পড়াশোনার ভিতর কিছু কমতিও ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আপনারা যদি ওইটা কাটিয়ে উঠতে পারেন তা আমার থেকে আগে আপনারা সাফল্য লাভ করতে পারবেন আশা করি। যেমন আমি রিটেনে ভালো করলেও আমি প্র্যাকটিক্যালে সবসময় উইক ছিলাম, যার কারণে আমি অনেকগুলো প্র্যাকটিক্যালে ফেল করেছি। অনেকগুলো মিনিস্ট্রির পরীক্ষায়ও আমি প্র্যাকটিক্যালে ফেল করেছি। রিটেন অনেক ভালো দিয়েছি কিন্তু প্র্যাকটিক্যালে ফেল। তো আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, আপনারা রিটেনের পাশাপাশি প্রতিদিন অবশ্যই টাইপ করবেন। টাইপের আপনার পেটের ক্ষুধা আপনাকে কেউ করবে না। তারপরও স্যাররা বলেন আপনারা নিজেরাও বুদ্ধি করে করে কৌশলগতভাবে এগিয়ে যাবেন, টাইপ করবেন প্রতিদিন, কম করে হলেও 3 থেকে 4 বার, আধা ঘন্টা করে করেন, সমস্যা নেই। একটা না, অনেক সময় টাইপ করবেন না। আর রিটেন ক্লাসগুলো করবেন। আমাদের বিশেষ করে আমি এখনো স্বীকার করছি, আমাদের উজ্জ্বল স্যার, ওনার আমি অনেকগুলো ক্লাস করেছি, উনি অনেকগুলো কৌশল শিখান ইংলিশের ভিতর, যেটা আপনাদের জন্য বেটার হবে। আর সবাই পড়াশোনা করেন। আমি যেমন আপনাদের সিরিয়ালে একদিন ছিলাম, আজকে এখানে আসছি। আপনারাও ইনশাল্লাহ 6 মাস যদি স্যারদের গাইডলাইন মতো পড়াশোনা করেন, পরিশ্রম করেন, লাইব্রেরি ইউজ করেন, বাসায় পড়াশোনা করার কৌশল করেন না, লাইব্রেরিতে পড়লে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। একসময় আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসিফ মাহমুদ,
আমার আরেকটা নাম আছে মোহাম্মদ কামরুল ইসলাম। তো এই কামরুল ইসলাম নামটা আমার কাছে খুব কুফা মনে হয়, ঠিক আছে। এই জন্য আমার এক টিচার উনি আমার এই নামটা দিয়েছিলেন আসিফ বলে, তো সেই থেকে এটাই। এখন আবার নতুন উপদেষ্টা হয়েছে, এখন সবাই আবার মাঝে মধ্যে এটা বলে, এখন আর ভালো লাগে না। যাই হোক, এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কে কে আছেন? স্যার আপনার স্টুডেন্ট সবাই মেধাবী। যাই হোক, কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা তারাও কিন্তু খুব ভালো। কথা হলো যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে কে সায়েন্স, আর্টস, কমার্স সেটা ম্যাটার করে না। প্রথম সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য এবং নিয়ম করে পড়াটা। তো আমি আমার প্রথম যে চাকরি পরীক্ষাটা দিয়েছি সেটাতে আমি ভাইভাতে গেছি, এবং সেটা 2018 সালে। এবং 2019 সালের ডিসেম্বরে আমার একটা চাকরি হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তখন আমি স্নাতক মানে কমপ্লিট করি এরকম একটা অবস্থা। স্নাতক পরীক্ষা দিয়েছিলাম কিন্তু রেজাল্ট বের হয়নি। তো তখন আমার মনে হয়েছে যে আমি খুব মেধাবী। আমি 2টা পরীক্ষা দিলাম, একটাতে আমি ভাইভাতে গেলাম আর একটাতে আমার চাকরি হয়েছে। আরে ভাই, আমি তো অনেক বড় বল মাছ ধরবো সামনে। তাই বিসিএস এর কোচিং দিলাম শুরু করে। আমার ম্যাথমেটিক্স সাবজেক্ট ছিল আমার, তো এখানেও ভালো পয়েন্ট ছিল। যাই হোক, আর বিসিএস এর কোচিং করতেছি, এদিকে টিউশন করতেছি, আবার কোচিং করাচ্ছি, মানে পড়াচ্ছি। এখন ওইদিকে এখন টাকাও ইনকাম করতে শুরু করলাম। এখন আর মানে পড়াশোনা ভালো লাগে না। অনেক টাকা ইনকাম করেছি, কিছু জমিয়েছিলাম বটে। তারপরে অনেকদিন পরে আবার চাকরি পরীক্ষা দেওয়া শুরু করলাম। এখন আর টিকতেই পারতেছি না। যাই হোক, খুব হতাশ হলাম। তারপরে যাই হোক, অনেকদিন পড়াশোনা করার পরে আমি 11টা ভাইবা দিয়েছি, কিন্তু আমার চাকরি হয় নাই। 11টা ভাইবা দেওয়ার পরে আমার চাকরি হয় নাই। লাস্টে আমার একটা ফ্রেন্ড ছিল হবিগঞ্জের, সে অবশ্য এখন হাইকোর্টে জব করে। তো উনি আমাকে একটা পরামর্শ দিলেন যে আপনি এখানে আসেন। তো উনি আমাকে জোর করে একরকম যেখানে সে ভর্তি করিয়ে দিলেন। তো 24 সালের সেপ্টেম্বরে আমাকে ভর্তি করে দিয়েছে। তারপরেও আমি 1 বছর আসি নাই, দেখিনি আমি ওই দিক থেকে কিছু করি, কারণ টাইপটা আমার একদমই ভালো লাগেনি। তারপরে আমি 1 বছর পরে আবার 25 সালের এপ্রিলে সেখানে টাইপ শুরু করি। কারণ এরপর আমি 2টা ভাইবা দিয়েছিলাম। আমাদের এক কিশোরগঞ্জের ভাইয়া ছেলে শরীফুল ভাই, উনি আমাকে বলেছিল যে আপনি টাইপ শুরু করেন। তারপর লাস্টে বলেছিলেন যে আপনি যদি এবার চাকরি না হয় আপনাকে বের করে দিব এখান থেকে, টিচারদের প্রয়োজন নেই। তারপর থেকে আমি টাইপ করা শুরু করি। যাই হোক, আলহামদুলিল্লাহ 9টা টাইপে ফেল করেছি, 9 বার, সবগুলো মিনিস্ট্রিতে। প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শুরু করে সবগুলো মন্ত্রণালয়, এসবি ইত্যাদি। যাক, যখন প্রথমবার টাইপে পাশ করলাম, আমার প্রথমবারেই চাকরি হয়ে গেছে। আর যাই হোক, একটাই ওই শর্টকাট নেই, নিয়ম করে পড়তে হবে, ধৈর্য ধরে পড়তে হবে, আর প্রচুর গান শুনবেন আর মুভি দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি রাসেল মিয়া, আমার জেলা হচ্ছে শেরপুর। সম্প্রতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ডাটা এন্ট্রি অপারেটর সুপারিশপ্রাপ্ত হয়েছে। আসলে এখানে বলার আর কিছু নাই, সবই বলা শেষ। তারপরেও স্যার বলছে, তো জব কেয়ার এমন একটা পরিবার যেখানে আপনি আসলে এখান থেকে যেতে চাইবেন না, কিন্তু আপনাকে যেতেই হবে। হ্যাঁ, আর এখানে স্যারদের যে গাইডলাইন, বিশেষ করে এখানে নিয়মিত উজ্জ্বল স্যার থাকেন, ওনার কথাবার্তা আর ওনার গাইডলাইন যদি আপনি ফলো করেন, তাহলে হয়তো দেখা গেছে সর্বোচ্চ 1 বছর ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। আর এখানে যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা হচ্ছে আপনার মেবি 3 মাস। হ্যাঁ, 3 মাসে আপনার বই শেষ। এই জব কেয়ারে যে 4টা বই আছে, 4টা বই ওনারা 3 মাসে হয়তো খণ্ডে পড়ছে, 3টা খণ্ডে শেষ। সো আপনি বাড়তি পড়াশোনা মনে হয় করার দরকার নেই। আপনি জব কেয়ারে 4টা বই পড়েন, 3 মাসে বই যদি আপনার কমপ্লিট হয়, 6 মাসে আপনার প্রিপারেশন কমপ্লিট। সো আল্লাহ যদি রিজিকে লেখা রাখে, হয়তো 1 বছর আপনার সফলতা বলার আর কিছুই নাই। আর টাইপ বিশেষ করে যারা ইন্টার পাস করে আসছেন, তাদের কপালে একটু দুঃখ আছে বলা চলে। হ্যাঁ, কারণ অফিস সহকারী চাকরিটা কীরকম সেটা আমি ভালো বলতে পারবো। আমার এ পর্যন্ত 33টা ভাই হয়েছে, একটা চাকরি হয়েছে। হয়তো আমারও ঘাটতি আছে, এখানে ঘাটতি নাই এমন না, ভাইবা তো আর সব পরীক্ষার একরকম হয় না, কিন্তু সার্টিফিকেটটা অনেক ফোকাস।
আমার যারা মাস্টার্স কমপ্লিট করছে আর আমি ইন্টার সার্টিফিকেট দিয়ে ভাইবা দিলে আমার ভ্যালু কিন্তু এমনিতেই একটু কমে গেল। হ্যাঁ, সো যারা ইন্টার কমপ্লিট করে আসছেন তাদের লিখিতটা অনেক গুরুত্ব দেবেন। হ্যাঁ, আর টাইপ পড়াশোনা সব রেগুলার করতে হবে। ফজর নামাজ পড়ে শুরু করবেন আবার রাত 12টা পর্যন্ত, এই গ্যাপ দিয়ে যেটা করা যায়। বিশেষ করে স্যারের একটা কথা আমার খুব মানে লাগছে, স্যার আমার বলতো রাসেল তাহাজ্জুদ ছাইরেন না। হ্যাঁ, একটা কথা, কথাটা আপনি হয়তো 2-3টা অক্ষর ওয়ার্ড বলা চলে, রাসেল তাহাজ্জুদ ছাইরেন না। তাহাজ্জুদ আমাকে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, আমি আগে তাহাজ্জুদ পড়তাম, দেখা গেছে মাসে 2টা বা 4টা পড়তাম, কিন্তু যখন থেকে আমি রেগুলার তাহাজ্জুদ পড়া শুরু করছি সেদিন থেকে আমি ভাইবা দেওয়া শুরু করছি। তো সবকিছুর উপরে হচ্ছে আল্লাহর রহমত, আর পরবর্তী হচ্ছে বাবা মা যে জিনিসটা আপনাকে বলবে সেটাই হবে, এটা হচ্ছে একদম ফাইনাল। আল্লাহর রহমত, বাবা মার দোয়া, বাবা মা আপনাকে যদি ভালো দোয়া করে সো আপনি গেইন হবেন। আর যদি বলে যে বাবা মা বলে যে শেষ, তাহলে আপনি শেষ, আপনি যত চেষ্টাই করেন হবে না। সো বাবা মার দোয়া নেবেন, স্যারদের গাইডলাইন ঠিকঠাক নেবেন, পড়াশোনা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হাসান, জেলা গাইবান্ধা, পড়াশোনা করেছি সরকারি তিতুমির কলেজ থেকে। আসলে বলার মতো কিছুই পাচ্ছি না, ভাইয়েরা সবাই বলেছে, তারপর সুযোগ দিয়েছে স্যার। যে একটা কথা বলে রাখি, তো আপনারা হয়তো অনেক আগ্রহ নিয়ে আসছেন যে আমরা সবাই চাকরি নেব, চাকরি করব, কিন্তু এই আগ্রহটা ততক্ষণ পর্যন্ত থাকতে হবে যতক্ষণ না আপনার চাকরি হয়েছে, তাহলে আশা করি আপনারা গেইন হবেন। এখন আমার 22 নম্বর হেবাই চাকরি হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে, এখানে কর্মরত আছি। এছাড়াও জি, মোট চাকরি হচ্ছে 4টা স্যার। তো পড়াশোনার বিষয়ে দু একটা কথা বলি। আপনাদের ধরেন যে জব করে 4টা বই আছে, এই 4টা বই যদি কেউ একুরেটলি সম্পূর্ণ করতে পারে, আমি এইটুকু বিশ্বাস করব তার চাকরি কনফার্ম, যদি সৃষ্টিকর্তা রাখে তার ভাগ্যে, এটা নিশ্চিত। আর রেগুলার আসতে হবে কোচিং প্লাস লাইব্রেরি, বাসায় থেকে খুব ডিফিকাল্ট প্রিপারেশনটা ধরে রাখা। যারা কোচিংয়ের সাথে সম্পর্কিত এবং কোচিংয়ের সাথে সবসময় সংস্পর্শে থাকে, তারা আজ কোচিংয়ে কেউ নেই, সবাই চাকরি নিয়ে চলে গেছে দূর দূরান্তে বা ঢাকায়। আর স্যার অনেক ভালো মানুষ, যে কোনো বিষয়ে ছাত্রছাত্রীরা তার কাছে অভিযোগ করলে খুবই আন্তরিকতার সাথে সব বিষয়ে সমাধান করে দেয়। স্যারকে আজকেও নিচে বললাম যে স্যার, আপনাকে অনলাইনে দেখলে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে আপনাকে অনলাইনে দেখলে, অফলাইনে দেখলে। স্যার খুবই ভালো মানুষ একজন। তো আসলে আর আমার কিছু বলার নাই, স্যার দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। জি অবশ্যই। লাইব্রেরির ব্যাপারটা যে বললেন, মানে এটা তো যারা নতুন আছে আমরা, এরা তো এই যে সিলেবাসটা শেষ করার পরে লাইব্রেরিতে যাবে। না না, এটা এরকম না আপনারা। লাইব্রেরি বিষয়টা হচ্ছে আপনি নতুন আসছেন না, আপনার জন্য প্লাস আগে যারা ভর্তি হচ্ছে সবার জন্য, নতুন পুরাতন হোক সবার জন্য, প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা তো সেটা মানে আমরা কখন থেকে আসলে লাইব্রেরিটা ব্যবহার করলে আমাদের জন্য উপকার হবে? লাইব্রেরিটা কেন? লাইব্রেরিটা পড়ার জন্য। আপনি বাসা থাকলে কি করবেন? বাসা থাকলে একটু রেস্ট করবেন, কারোর সাথে ফোনে কথা বলবেন, তাই না, বা একটু ঘুরতে গেলেন। বাট আপনি যখন লাইব্রেরিতে থাকবেন, আপনি এখানে ফোন ইউজ করতে পারবেন না। আমাদের লাইব্রেরির রুলস কি ভাই? আপনি ফোন ইউজ করতে পারবেন না। আপনি পাশে যে আছে তাকে আপনি ভালো আছেন, আমি ভালো আছি, ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবেন না। কোনো সাউন্ড, শুধু ওখানে গাড়ির দু একটা সাউন্ড আসবে, শুধু আপনার মুখ থেকে কোনো সাউন্ড আসবে না। তার মানে এখানে আপনি যদি থাকেন আপনার পড়াশোনা হবে। এই জন্য আপনার পড়াশোনার জন্য লাইব্রেরি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা আমাদের এই নতুন চাকরিজীবী যারা আছে ওদের উদ্দেশ্যে একটা করজোড়ে হাততালি দেই। ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো এই দুজন মেয়েকে যেহেতু ওরা সামনে আছে, ওরা একটু ফুল দিয়ে ওদেরকে একটু ওয়েলকাম জানাক, ঠিক আছে? একটু ফুল দেন প্লিজ, এই আসে, একটু ফুল দেন, একটু ফুল দেন, একটু ফুল দেন, ফুল দেন তাদের কি আছে। আপনি ফুল দেন, ছবি ফুল দেন, ফুল দেন, ফুল দেন। হাততালি হবে না নাকি? মনের ফুল, ফুলের মনের
একটা গ্রুপ ছবি তুলে বিদায় পাবো। হ্যাঁ, আচ্ছা ফুল দেওয়া হয়েছে, সামনে দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি তুলি, শুধু বাস একটা ছবি তুলুন, বাস একটা ছবি বাস। ওকে, আমাদের স্টুডেন্টদেরকে একটু ফুল দিয়ে দেন আপনারা, ঠিক আছে? ফুলগুলো এখান থেকে ওদেরকে দিয়ে দেন, সবাইকে ফুল দেন। ইয়া লাইভ অফ করে দেন।